টানা ৩ মাস ধরে কমছে দেশের তৈরি পোশাক রপ্তানি, আর অক্টোবরে আয় কমেছে প্রায় ৮.৫ ভাগ। পোশাক শিল্প মালিকেরা এটাকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের অতিরিক্ত শুল্কারোপে বাজার সংকোচনের প্রভাব বলছেন। তারা জানান, ইউরোপের বাজারেও বাড়তি প্রতিযোগিতায় পোশাকের দাম কমছে। চলতি অর্থবছরের জুলাই মাসে তৈরি পোশাক রপ্তানিতে 24.৫% প্রবৃদ্ধি হয়। তবে আগস্টে আগের বছরের একই সময়ের চেয়ে রপ্তানি কমে 4.৫%। তৈরি পোশাক খাত থেকে সে মাসে আসে $317 কোটি। সেপ্টেম্বরেও এ খাতের রপ্তানি কমে 5.৫%-এর বেশি। রপ্তানি কমার এই ধারাবাহিকতা ছিল অক্টোবরেও। গত মাসে পোশাক রপ্তানিতে এসেছে $302 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় 8.5 ভাগ কম। পোশাক শিল্প মালিকরা বলছেন, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বাড়তি শুল্কের জেরে মূল্যস্ফীতি বেড়েছে। এতে চাহিদা কমায় নেতিবাচক প্রভাব পড়েছে রপ্তানিতে। অন্যদের সাথে প্রতিযোগিতা যদি আমরা দেখি, তাহলে আমাদের ট্যারিফে আমরা অনেক ভালো অবস্থানে আমরা আছি। কিন্তু আসল যে জায়গাটা আমেরিকাতে, ওদের ওখানে ইনফ্লেশন বেড়ে গেছে, তো মানুষ কিন্তু কেনাকাটা কমায় দিছে। তাদের কিন্তু এখন আর আগের মতো, আগে যদি 10টা ট্রাউজার কিনতো তারা বছরে, এখন তারা কিনবে 5টা। সো তাদের টোটাল পারচেজিং প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। এটা কতদিন থাকবে আমি জানি না। এদিকে মার্কিন বাজার সংকুচিত হওয়ার লোকসান পুষিয়ে নিতে প্রতিযোগী দেশগুলো ইউরোপের বাজারে বাড়তি গুরুত্ব দিচ্ছে। এতে রপ্তানির পরিমাণ বাড়লেও গড়ে পোশাকের দর কমছে। ট্যারিফ যে সিচুয়েশন, এটা তো একেবারেই সহায়ক না ইন্ডিয়া। সো ইন্ডিয়া এখন পুরো জিনিসটাই তারা কী করতেছে, প্রাইস কাট করে ইউরোপে তারা অফার করছে অর্ডারটা ধরার জন্য। সো তাদের প্রাথমিক টার্গেট হচ্ছে বাংলাদেশ, তারপরে তারা চায়নার সাথে ফাইট করবে, কিন্তু প্রাথমিক টার্গেট বাংলাদেশ। তো আমরা কিন্তু একটা ইউরোপে স্টিফ কম্পিটিশন আমরা দেখছি, এবং এই কম্পিটিশন আসছে চায়না এবং ইন্ডিয়া থেকে। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে বিশ্ববাজারে $1,299 কোটি পোশাক রপ্তানি হয়েছে। শিল্প সংশ্লিষ্টরা আশা করছেন, টানা 3 মাস নেতিবাচক প্রবৃদ্ধি হলেও বছরের শেষ দিকে ঘুরে দাঁড়াবে দেশের প্রধান শিল্প খাত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অক্টোবরে পণ্য রপ্তানি থেকে আয় $382.38 লাখ। সেপ্টেম্বরের তুলনায় 5.41% বাড়লেও গত বছরের চেয়ে কমেছে প্রায় 7.5 ভাগ। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ইপিবির তথ্য অনুযায়ী জুলাই থেকে অক্টোবর 4 মাসে মোট রপ্তানি ছাড়িয়েছে $1,613 কোটি। গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি 2.22 ভাগ। তবে টানা 3 মাস কমেছে দেশের পণ্য রপ্তানি। গত মাসে তৈরি পোশাক থেকে আয় $302 কোটি। এপিবির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত অক্টোবরে তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হিমায়িত চিংড়ি, প্লাস্টিক পণ্যের রপ্তানি কমেছে। তবে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, চামড়াবিহীন জুতা ও প্রকৌশল পণ্যের রপ্তানি বেড়েছে। মূলত তৈরি পোশাকের রপ্তানি 8% কমে যাওয়ায় সামগ্রিক পণ্য রপ্তানি নেতিবাচক ধারায় চলে গেছে। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। জনাব মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমে যেটি জানতে চাই যে গত 3 মাস ধরে পোশাক রপ্তানি কমছে, কি কারণ বলে মনে করেন আপনি? এটা আসলে দুটো বাজার, যেটা আমাদের প্রধান রপ্তানি বাজার, ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দুটো জায়গাতে আসলে চাহিদা কমে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের একক দেশ হিসেবে সবচেয়ে বড় বাজার। সেখানে এই যে বিপুল পরিমাণে আসলে পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বড় অর্থনীতির উপরে, তো সেটার কারণেই মূলত তাদের যে প্রকৃত হয় সেটা কমে গেছে। তার কারণে আমদানি কিন্তু পণ্যের এত দাম বেড়ে গেছে, সেই হারে কিন্তু মানুষের আয় বাড়েনি মার্কিন যুক্তরাষ্ট্রে। তো এটাই মূলত তাদের আমদানি চাহিদা কমিয়ে দিয়েছে, এবং তার মধ্যে এটা তৈরি পোশাকের বড় খাত। তো এটার কারণে দেখা যাচ্ছে যে আমাদের যে রপ্তানি পণ্য, সেটার কিন্তু চাহিদা তাদের দেশে কমে গেছে। এবং শুধুমাত্র আমাদের নয়, আমাদের যারা অন্যান্য প্রতিযোগী রয়েছে, যেমন চীন, ভিয়েতনাম, ভারত এবং পাকিস্তান, শ্রীলঙ্কা, সবার ক্ষেত্রে আসলে এই সার্বিকভাবে যে চাহিদা সেটা কমে গেছে। তো এটা একটা বড় কারণ। আর অন্যান্য যে সমস্ত পণ্যগুলো আছে, তো সেগুলোর ক্ষেত্রে সেগুলো অবশ্য আমাদের বাস্কেটে কম, কিন্তু তারপরেও আসলে সার্বিকভাবে সেটার চাহিদা কমেছে। আর ইউরোপের বাজারে কিন্তু আসলে দুটো ঘটনা ঘটেছে, একটা হলো মূল্যস্ফীতি বেড়ে গেছে, আর অন্যদিকে সেখানে সুদের হারও বেড়ে গেছে। তো সব মিলে মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে আসলে ইউরোপের বাজারটা কিছুটা সংকুচিত হয়েছে। আর অন্যান্য যে সমস্ত প্রতিযোগী দেশ আছে বাংলাদেশের, তো সেগুলোর দিক থেকেই আসলে
কিছুটা কম্পিটিশন বেড়ে গেছে। তো এই সব মিলিয়ে আসলে ইউরোপের বাজারে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের যে রপ্তানি সেটা কমে যাওয়ার কারণে আসলে এই সব মিলিয়ে আমাদের যে রপ্তানি সেটা আসলে কমে গেছে। এই যে পোশাকের পাশাপাশি রপ্তানি আয়ত নেতিবাচক, সেক্ষেত্রে আসলে পণ্য এবং বাজারের বৈচিত্র্য কতটা জরুরি? হ্যাঁ, আমরা যদি সার্বিকভাবে দেখি যে এই যে অক্টোবর মাসে সেটা 4.1 বিলিয়ন যেটা ছিল রপ্তানি আগের বছর, তো সেটা 3.8 নেমে এসছে। আর আরএমজির ক্ষেত্রে 3.3 থেকে $3 বিলিয়ন এসছে। তো এখন আমাদের যে পণ্যগুলো আছে তার মধ্যে তো আসলে যে গার্মেন্টস পণ্য এবং গার্মেন্টস এর সঙ্গে যে সমস্ত সহায়ক, যে সমস্ত কটন এবং কটন ইয়ার্ন বা স্পেশালাইজ টেক্সটাইল বা হোম টেক্সটাইল, এগুলা হচ্ছে এর সহায়ক। কিন্তু সব মিলিয়ে প্রায় 89%-এর মতো কিন্তু এই প্রোডাক্টগুলো। আর বাকি যেগুলো আছে সেগুলো 11%-এর ভিতরে কিন্তু এই যে খাদ্য পণ্য, কেমিক্যাল, প্লাস্টিক, ফার্মাসিউটিক্যাল, লেদার, হেড গিয়ার, ক্যাপ, তারপরে উইগ, হিউম্যান হেয়ার, এগুলো হলো মোটামুটি পটেনশিয়াল প্রোডাক্টগুলো। তো এখন সেগুলোর কম্পোজিশন খুবই ছোট, খুবই কম। তো এখন সেগুলোকে আসলে বাড়াতে হবে। আমাদের যে অটোমোবাইল, তারপরে একই সঙ্গে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এই পণ্যগুলোর আসলে রপ্তানি বাড়াতে হবে। ইলেকট্রনিক্স পণ্য কিছু রপ্তানি হচ্ছে, কিন্তু খুবই খুবই সীমিত। তো এখন সেগুলো যদি আমরা বাড়াই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের শিল্পের যে অন্যান্য খাত সেগুলোর কিন্তু কম্বিনেশনটা বা তাদের যে আমাদের বাস্কেটের তার কন্ট্রিবিউশন সেটা বাড়বে। তো আমি মনে করি যে বৈচিত্র্যকরণ খুবই গুরুত্বপূর্ণ, পণ্য বৈচিত্র্যকরণ করতে হবে, এর পাশাপাশি বাজারের বৈচিত্র্যকরণ খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই ক্ষেত্রে মিডল ইস্ট হতে পারে একটা পটেনশিয়াল প্লেস। এবং এর পাশাপাশি আমাদের যে এই যে ল্যাটিন আমেরিকা, সেই দেশগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেখানে আর্জেন্টিনা রয়েছে, ব্রাজিল আছে, পেরু, চিলে, সবগুলো দেশই কিন্তু বড় অর্থনীতি। তো সেই জায়গাতে আমাদের আসলে রপ্তানি বাড়াতে হবে। সামনে বিশ্ববাজার বিবেচনায় বাংলাদেশের যে মানে রপ্তানি খাত, সেটি কতটা চ্যালেঞ্জের মুখে আগামীতে আরো পড়তে পারে বলে আপনি মনে করেন? দুটো দিক থেকে চ্যালেঞ্জ আসতে পারে। সেটা হলো যে এই পলিসি আনসার্টেনটি, যেটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যেটা হচ্ছে যে খুব দ্রুত তাদের নীতি পরিবর্তন হচ্ছে। এবং বাংলাদেশের যারা বড় প্রতিযোগী, বিশেষ করে যে ভারত এবং চীন, তো তারা তো তৈরি পোশাকে বাংলাদেশের মানে পুরো বিশ্ববাজারে প্রতিযোগিতা করে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা করে। তো তাদের জন্য আসলে নীতি কি হচ্ছে সেটা আমাদের একটু দেখতে হবে। তো চীনের ক্ষেত্রে কিছুটা নমনীয় হয়েছে, সেখানে অত শুল্ক কমতে পারে। এবং ভারতের ক্ষেত্রে যেহেতু একটা তাদের সামরিক ক্ষেত্রে এটা প্রতিরক্ষার যে চুক্তি যেটা আসলে নতুন করে হচ্ছে, তো সেটির কারণে হয়তো তাদের শুল্ক কমে যেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তখন এই দুটো দেশে আমাদের প্রতিযোগিতা হয়তো বেড়ে যেতে পারে। আর এর পাশাপাশি বিশ্ব অর্থনীতি তো টালমাটাল অবস্থাতে আছে, এখন স্বর্ণে বিনিয়োগ হচ্ছে এবং অন্যান্য পণ্যের ক্ষেত্রে যেমন অর্ডার এবং আসলে ইনভেস্টমেন্ট দুটো কিন্তু কমে যাচ্ছে। তো এই কারণে আমাদের একদিকে হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বা বিশ্ব বাজারে এক ধরনের চ্যালেঞ্জ, আর এর পাশাপাশি পলিসি আনসার্টেনটি, দুটোই আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জের বিষয়। এবং এটার কারণে আমার কাছে মনে হচ্ছে যে সামনের দিনগুলোতে বাংলাদেশের যে তৈরি পোশাক রপ্তানি সেটা আরো বড় রকমের চাপের মধ্যে পড়তে পারে। কিন্তু দেশের ভিতরে যদি আমরা তাদের জন্য একটা ফ্লেক্সিবল এনভায়রনমেন্ট করে দেই, মানে বিশেষ করে যে একটা নমনীয় মুদ্রানীতি এবং একই সঙ্গে সুদের হার কমানো এবং তাদের যে ইউটিলিটি সেগুলোর ক্ষেত্রে কস্টটা যদি কমাতে পারি, ইনফ্লেশন যদি কমানো যায়, তাহলে সেই ক্ষেত্রে যে বড় চ্যালেঞ্জ যেগুলো আছে সেগুলো হয়তো তারা কিছুটা মোকাবেলা করতে পারবেন। জি, জনাব মাহফুজ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এমএফএস প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধ অনলাইন জুয়ার লেনদেন প্রতিরোধে সব এমএফএস প্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নির্দেশের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি দেশের 13টি এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে। চিঠিতে এমএফএস প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ জুয়ার মাধ্যমে বিদেশে টাকা পাচার হচ্ছে বলে সতর্ক করে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে জরুরি ভিত্তিতে সন্দেহজনক অ্যাকাউন্টগুলোর তালিকা তৈরির নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চিঠিতে সব এমএফএস প্রতিষ্ঠানকে টাস্কফোর্স গঠন করতে ও এআই যুক্ত স্বয়ংক্রিয় মনিটরিং ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সাধারণ জনগণ যাতে জুয়া সংক্রান্ত অভিযোগ জানাতে পারে সেজন্য পাবলিক রিপোর্টিং পোর্টাল ও হেল্পলাইন চালুর নির্দেশনাও দেওয়া হয়েছে। বেটিং যে ইস্যুটা, এটা নিয়ে কিন্তু সিআইডি এবং বিএফআই দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। অনেককেই সম্ভবত তারা শাস্তির আওতায় এনেছে, চিহ্নিত করেছে যে কাদের মাধ্যমে কাজগুলো হয়। অতএব মানে এটা আনঅ্যাড্রেসড আছে ইস্যুটা, এটা ভাবার কারণ নেই। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়নে ২৫০০ কোটি টাকার ৬টি সুকুক বন্ড ইস্যু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব বন্ডের মেয়াদ হবে ৭ বছর। কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সপ্তম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক ইস্যুর লক্ষ্যে গঠিত শরিয়া অ্যাডভাইজারি কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে ২৫০০ কোটি টাকা সুকুক ইস্যুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বছরের ডিসেম্বরে সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের বিপরীতে সুকক ইস্যুর পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার 20টি উপজেলার পল্লী এলাকায় সড়ক উন্নয়ন, ঢাল রক্ষা, হাটবাজার ও পর্যটন এলাকার অবকাঠামো উন্নয়ন করা হবে। এটি বাস্তবায়ন হলে প্রকল্প এলাকার অর্থনীতি ও জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবহন ব্যয় ও সময় কমানো সম্ভব হবে। স্থিতিশীল পুঁজিবাজার গড়তে ওষুধ শিল্প খাতের বিভিন্ন প্রতিষ্ঠানকে বাজারে নিয়ে আসতে কাজ করছে ডিএসসি। মঙ্গলবার রাজধানীতে ওষুধ শিল্প সমিতির সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের বৈঠকে ডিএসসির চেয়ারম্যান একথা বলেন। $6 বিলিয়ন ওষুধ খাত বিদেশে রপ্তানির পাশাপাশি দেশের ভেতরে 98% সরবরাহ করছে বলেও জানান তিনি। বলেন, দীর্ঘমেয়াদী পুঁজির যোগান দিতে শেয়ার বাজারে সব ধরনের সুবিধা দিতে প্রস্তুত রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি। অতীতে পুঁজিবাজার যেভাবে বিকশিত হওয়ার কথা ছিল সেভাবে বিকশিত হতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। বাজার এখন সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে জানিয়ে চেয়ারম্যান বলেন, দেশের অর্থনীতির জন্য কল্যাণকর এমন কিছু করতে চেষ্টা করা হচ্ছে। এ সময় ওষুধ খাতের উদ্যোক্তারা বলেন, অনেকে শেয়ার বাজারে আসতে চাইলেও নানা আইনি জটিলতায় তালিকাভুক্ত হতে চায় না, তাই এসব জটিলতা দূর করার আহ্বান জানান তারা। যাতে আমরা সেইগুলোকে অ্যাড্রেস করতে পারি, যেটা আমাদের স্কোপের মধ্যে আছে অ্যাজ স্টক এক্সচেঞ্জ, যেটা হয়তো আমরা যেহেতু প্রাইমারি রেগুলেটর, সেখানে আমাদের কিছু অবস্থান থাকে যে ওকে আলটিমেট রেগুলেটর হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে আপনাদের পক্ষ হয়ে আপনাদের সমস্যাগুলোকে তুলে ধরা ইন এ কোঅর্ডিনেটেড ওয়ে। জলবায়ু পরিবর্তন নিয়ে 891 প্রকল্পে গত 14 বছরে প্রায় 2110 কোটি টাকা দুর্নীতি হয়েছে। রাজধানীতে সকালে এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এই তথ্য জানান। উপকূলীয় এলাকাকে গুরুত্ব উপেক্ষা করে রাজনৈতিক বিবেচনায় প্রকল্প গ্রহণ করায় দুর্নীতি বেড়েছে বলেও জানান টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। 9টি সুপারিশের পাশাপাশি দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানায় সংস্থাটি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ 7ম, আর এর প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের অবস্থানের দিক দিয়ে 9ম। সংকট মোকাবেলায় প্রতিবছর বাংলাদেশকে $12 বিলিয়ন আর্থিক সহায়তা দেওয়ার কথা থাকলেও গত 21 বছরে বাংলাদেশ পেয়েছে মাত্র $1.2 বিলিয়ন। গত 14 বছরে আওয়ামী লীগের শাসনামলে এই খাতে অভ্যন্তরীণ উৎস থেকে বরাদ্দ দেয়া হয়েছে 3,800 কোটি টাকা। জলবায়ু তহবিল বাস্তবায়নে অনিয়ম, দুর্নীতির প্রকৃতি এবং মাত্রা চিহ্নিত করা, গবেষণার ফলাফলের ভিত্তিতে সুপারিশ প্রদান করা। এসব অর্থ কতটা স্বচ্ছতার সাথে ব্যয় হয়েছে, কত টাকা দুর্নীতি হয়েছে তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংবাদ সম্মেলনে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় 942টি প্রকল্পের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে অধিকাংশ প্রকল্পই ব্যক্তি স্বার্থে নেওয়া হয়েছে। অর্থ বরাদ্দে ঘুষ ও অবৈধ লেনদেন, প্রকল্পে অর্থ আত্মসাৎ ছাড়াও ঝুঁকিপূর্ণ এলাকায় অর্থ বরাদ্দকে উপেক্ষা করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অর্থাৎ ট্রাস্ট ফান্ডের এবং বাস্তবায়নকারী অন্যান্য প্রতিষ্ঠানগুলো তাদের দক্ষতার কাছে তাদের অনিয়ম, তাদের দীর্ঘসূত্রিতা, আপনারা দেখেছেন একটা কোনো প্রকল্প এরকম আছে 4 বছরের প্রকল্প 14 বছর বাস্তবায়িত হয়েছে। গত 14 বছরে এই খাত থেকে 21 কোটি টাকা দুর্নীতি হয়েছে, যার সাথে সরকারের ক্ষমতাধর ব্যক্তিরা সরাসরি জড়িত ছিল বলে জানানো হয়। আমরা যে হিসাবটা বলেছি যে এটা হচ্ছে যে আমাদের 2100 কোটি টাকা অর্থাৎ $248 মিলিয়ন মতো আমাদের হিসাবে দুর্নীতির কারণে লস্ট হয়েছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন সংশোধন করে দক্ষ ব্যক্তিদের ট্রাস্টের সদস্য করা সহ 9টি সুপারিশ করে টিআইবি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হিলিতে মদ ডালকে মুগ ডাল হিসেবে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতরাতে হিলি বাজারের হাজি স্টোরে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহকারী পরিচালক গৌতম কুমার সাহা জানান, হাজি স্টোর নামে একটি মুদি দোকান থেকে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ করা হয়েছে। এছাড়া রংযুক্ত মদ ডালকে মুগ ডাল হিসেবে বিক্রি করায় ব্যবসায়ী ফেরদৌস রহমানকে 1 লাখ টাকা জরিমানা করা হয়।
নাটোরে একটি চালের গুদাম থেকে 150 বস্তা চাল লুটের ঘটনা ঘটেছে। গতরাতে শহরের ফুলবাগান এলাকায় ব্যবসায়ী সেলিম ভূঁইয়ার গুদামে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় শাহিন ট্রেডার্স নামে গুদামটির সামনে একটি ট্রাক নিয়ে এসে দাঁড়ায় কয়েকজন ব্যক্তি। পরে গুদামের তালা ভেঙে 150 বস্তা চাল ট্রাকে তুলে নিয়ে যায়। এ সময় তারা নগদ 12,000 টাকাও লুট করে। সকালে পাশের গোদামের লোকজন তালা ভাঙা দেখে মালিককে খবর দেন। সদর থানার ওসি মাহবুবুর রহমান জানিয়েছেন, বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে, জড়িতদের ধরতে অভিযান চলছে। প্রকল্প শুরুর পর 2 বছরে খাগড়াছড়ির রামগড় থেকে চট্টগ্রামের বারৈয়ারহাট পর্যন্ত 38 কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ শেষ হয়েছে 47%। কয়েক দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি অর্ধেক কাজ। ধীরগতির কাজের কারণে সড়কে তৈরি হয়েছে খানাখন্দ। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে চলাচলকারীদের। চট্টগ্রাম বন্দরের সঙ্গে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরকে যুক্ত করতে সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয় 2023 সালে। ভারত বাংলাদেশের যৌথ অর্থায়নে সড়কটি 18 ফুট থেকে বাড়িয়ে 38 ফুট করার দায়িত্ব পায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অশোকা বিলকন লিমিটেড। 2 বছর ধরে ঘোরাঘুরি আর কাজে ধীর গতিতে সড়ক জুড়ে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। ব্যাহত হচ্ছে যান চলাচল। দুর্ভোগে পড়তে হচ্ছে যানবাহন চালক ও যাত্রীদের। গাড়ি ঘোড়া মনে করেন ডেলি অ্যাক্সিডেন্ট, মানুষ ডেলি অ্যাক্সিডেন্ট হইতে আছে এই যে খাদাগুলার কারণে। রুগী নেওয়া যায় না গাড়ি করে, আর এখন হুদি যাইছে মনে হয় না দুলা বালি সব নষ্ট হয়ে যেতেছে। এই যে বড় গাড়িগুলা অ্যাক্সিডেন্ট হয়, মানুষের ক্ষতি হয়। 2024 সালের আগস্টের পর নানা জটিলতায় 10 মাস বন্ধ থাকার পর এবছর জুনে আবারও শুরু হয় কাজ। তবে ধীর গতির কারণে বেড়েছে দুর্ভোগ। গাড়ি চলার মতো উপযোগী নেই এবং পর্যটকদের প্রায় ডেলি 1-1.5 পর্যটক আসে এবং যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে এবং গাড়ি চলার মতো কোনো পরিবেশ নেই, বড় বড় গর্ত হয়ে গেছে। সড়ক প্রশস্তকরণ প্রকল্পের মেয়াদ গত ডিসেম্বরেই শেষ হওয়ার কথা ছিল, পরে তা আরও 1 বছর বাড়ানো হয়। প্রকল্পের মেয়াদ বৃদ্ধির জন্য আমরা আবেদন করেছিলাম, সেই মেয়াদের বৃদ্ধিটা আমরা পেয়েছি আমাদের ডিসেম্বর পর্যন্ত। ঠিকাদারেরও টাইম শেষ হয়ে গেছিলো, ওটাও আমরা পেয়েছি। আর যে ফান্ড রিলিজেরও কিছু ব্যাপার ছিল ওগুলো এখন ওকে হয়ে গেছে। এখন পূর্ণোদ্যমেই যে বাধাগুলো ছিল ওগুলো আমরা মোটামুটি ওভারকাম করেছি। এ প্রকল্পে 9টি সেতু ও 23টি কালভার্ট নির্মাণেরও কথা রয়েছে। মোট ব্যয় ধরা হয়েছে 1200 কোটি টাকা। পুরো প্রকল্পের কাজ 2026 সালের ডিসেম্বরে শেষ হওয়ার আশা সড়ক ও জনপথ বিভাগের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচক কমেছে দেশের 2 শেয়ার বাজারে। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 41.94 পয়েন্ট। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 65 কোটি টাকার বেশি। এছাড়া শেয়ার দর কমেছে 69 ভাগের বেশি কোম্পানির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 91.14 পয়েন্ট। মঙ্গলবার লেনদেন শুরুতেই ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 20 মিনিটে প্রধান সূচক বাড়ে 21 পয়েন্ট। এরপর সময়ের সাথে সূচকের উত্থান পতন দেখা যায়। দিন শেষে ডিএসইএক্স সূচক 41 পয়েন্টের বেশি কমে অবস্থান করছে 5019 পয়েন্টে। মূল্য সূচকের সঙ্গে ডিএসইতে আগের দিনের চেয়ে 65 কোটি 4 লাখ টাকা কমে লেনদেন হয়েছে 453 কোটি 57 লাখ টাকা। হাতবদলে অংশ নেওয়া 396টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 56টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 277টি এবং অপরিবর্তিত 63টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সামিট অ্যালায়েন্স, দ্বিতীয় আনোয়ার গ্যালভানাইজিং, তৃতীয় অবস্থানে মনস্পুল বাংলাদেশ। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম ন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং দ্বিতীয়, তৃতীয় মুন্নু সিরামিক্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 91.14 পয়েন্ট কমে অবস্থান করছে 14,134 পয়েন্টে। লেনদেন হয়েছে 18 কোটি 74 লাখ টাকার শেয়ার। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।